খোকন কাকা মহাজোটের এমপি নমিনেশন পেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আপনি সবাইকে তাক লাগিয়ে দিয়ে খোকন কাকা আপনাকে সেই নির্বাচনে, সকলের পক্ষ থেকে খোকন কাকা আপনার পক্ষে নির্বাচনে আহ, অনেক পরিশ্রম করে আপনাকে সাংসদ বানিয়েছেন। আপনার সেই গল্পটা শুরুতেই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি আপনার শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভার্চুয়াল স্মরণ অনুষ্ঠানে আপনি কি বলবেন, জনাব ফয়জুর রহমান বাদল? আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আমার খোকন ভাই, শ্রদ্ধেয় খোকন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে আমি খোকন ভাইয়ের অবদান আমি যদি বলতে না পারি, আর আমি যদি কথাগুলো, আমাকে একটু সময় দিবেন যাতে আমি আমার মনের কথাগুলো বলতে পারি। আমি কৃতজ্ঞ হব এই কথাগুলো যদি বলতে পারি। আমি যখন 2014-তে এমপি হই, আমার নমিনেশনের কিছুদিন আগেই খোকন ভাই আমাকে ফোন করলেন। তখন প্রায় নমিনেশন সাবমিট করতেছে, সকলেই সাবমিট করছে। তো আমাকে খোকন ভাই ফোন করলো, বাদল তুমি এখন কিন্তু সাবমিট করো নাই কেন? আমি বললাম, খোকন ভাই আসলে আপনি না বলা পর্যন্ত আমি সাবমিট করবো না। বলে যে তোমাকে তো আমি আগেই বলেছি যে তুমি সাবমিট করবো, আমি নির্বাচন করবো না। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমি বলছি, খোকন ভাই আমি আপনার কথা 100 বিশ্বাস করি, কিন্তু আপনি বললেই আমি সাবমিট করবো। বলে তুমি আজকে এক্ষুন গিয়ে সাবমিট করবা। আমি সেটি সাবমিট করলাম, এবং আমি স্পষ্টত এই জিনিসটি আজকে নবীনগরবাসীকে জানাতে চাই যে আমি 2014-তে এমপি হয়েছি খোকন ভাইয়ের ত্যাগের মাধ্যমে, এবং খোকন ভাইয়ের এই ত্যাগ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। এবং নবীনগরে আমার যদি কোনো অবদান থাকে, আমি যদি নবীনগরের জন্য কিছু করে থাকি, সেটির সকল কৃতিত্ব আমাদের শ্রদ্ধেয় খোকন ভাইয়ের। আমি সেই ঋণ আসলে কখনোই শেষ করতে পারবো না। আমি 2008 থেকে খোকন ভাইয়ের সাথে ছিলাম, ছোট ভাইয়ের মতো আমাকে আদর করতো, সবসময় আমাকে সাথে নিয়ে যেত। আপনারাও জানেন যে উনি এমপি ছিল, কিন্তু প্রতিটি জায়গায় 8 থেকে 2014 পর্যন্ত আমি খোকন ভাইয়ের সাথে থাকতাম। আমিও 2008-এ আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ছিলাম, আওয়ামী লীগের পক্ষে থেকে। মহাজোটের কারণে আমাকে শেষ মুহূর্তে আমাকে ত্যাগ স্বীকার করে খোকন ভাইয়ের পক্ষে করতে হয়েছে। তাতে আমার কোনো কষ্ট নেই। এই জন্য প্রথম কষ্ট পেয়েছিলাম, কারণ তখন বয়স কম ছিল, আমাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে। নমিনেশন পেয়েও আমার অন্য খোকন ভাইয়ের নির্বাচন করতে হবে, অবশ্যই কষ্ট পেয়েছিলাম আমি। কিন্তু 5 বছর কাজ করার পরে যখন আমি নিজে এমপি হলাম, তখন আমি বুঝতে পেরেছি যে আমি যদি এই 5টি বছর খোকন ভাইয়ের সাথে না থাকতাম, তাহলে হয়তো এই আমার 5 বছরে আমি যতটুকু সার্থকতা অর্জন করেছি, আমি সম্ভবত সেটি পারতাম না। কারণ আমার যে শিক্ষা, আমি রাজনীতি যতটুকু ওনার কাছ থেকে শিখেছি, দেখেছি, সেটির বলেই কিন্তু 5 বছর আমি সার্থকতার সাথে এমপি হিসাবে সার্থকভাবে কাজ করেছি। মানুষকে ভালোবাসতে শিখেছি। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার সাথে ওনার অন্যরকম একটি সম্পর্ক ছিল। আমি অল্প কথায় আসলে এটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। উনি যেদিন মারা গেলেন, তার 3-4 দিন আগে উনি আমাকে ফোন করলেন যে, বাদল আমি তো নির্বাচন করতেছি। আমি বললাম, খোকন ভাই আপনার এই শরীর নিয়ে আপনি পরিশ্রম করতেছেন, বলে যে দেখো এটা আমার শেষ নির্বাচন, তুমি দোয়া করো। আমি বলছি, খোকন ভাই আমি ঢাকায় এসে আপনার সাথে দেখা করবো। এই ছিল আমার তার সাথে শেষ কথা। আমি আসলে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আর আমি অবুদা আপনার মতো হয়তো অত বাংলায় পারদর্শীও না। আমি সরলভাবে আমি বলতে চাই যে আমার এই রাজনৈতিক যে পরিচয় এবং রাজনৈতিক, এটা ইনু ভাইও বলবে। ইনু ভাই আমাকে ফোন করলো নির্বাচনের আগে যে, বাদল তুমি আর খোকন মিলে কি আরম্ভ করলা? আমরা নমিনেশন দিতে চাচ্ছি, খোকন বলে নির্বাচন করবে না, তোমাকে ফোন করলাম, তুমি বলো নির্বাচন করবে না, ব্যাপারটা কি আসলে? আমি তখন বললাম যে, ইনু ভাই আসলে আপনি খোকন ভাইয়ের সাথে কথা বলেন, আপনি ইনু ভাই আসলে ইনু ভাইয়ের সাথে এই প্রসঙ্গটি আপনি নিজেও শেয়ার করতে পারবেন। ইনু ভাই আমাকে ফোন করেছে, বাদল তুমি নির্বাচন করবে না, খোকন বলে নির্বাচন করবে না, তাহলে কিভাবে হবে? আমি বলবো যে, ইনু ভাই আসলে আমি নির্বাচন করব যদি খোকন ভাই বলে যে না খোকন নির্বাচন করবে না, তাহলে তুমি প্রস্তুতি নাও। আমি বললাম যে অবশ্যই আমি যদি খোকন ভাই বলে থাকে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিব এবং আমি নির্বাচন করব। এটি ছিল মূল ঘটনা। এবং আমি নবীনগরবাসীকে আবারও বলতে চাই যে আমার যা অবদান আজকে, সবকিছুর অবদানের কৃতিত্ব আমার শ্রদ্ধেয় বড় ভাই খোকন ভাই। চাই এবং জানাতে চাই বিষয়গুলি নিয়ে আসলে কথা বলা মানে হয়তো আরো আগে উচিত ছিল। আপনি নিশ্চয়ই মনে আছে যে বাদল ভাই, আপনি নবীনগরের
অসংখ্য কাজ করেছেন, মানে নবীনগরের আনাচে কানাচে উন্নয়নের যেই কথা এখন বলা হয়, সেক্ষেত্রে আপনার নামটি সকলের আগে আসে এবং আপনার ধারাবাহিকতা এখন বর্তমান সাংসদ শ্রদ্ধেয় বুলবুল ভাই সে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে যে 2012 কি 13 সালের 12ই মে, আমার তারিখটি মনে আছে, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার একটি আওয়ামী লীগের বিশাল জনসভায় এসেছিলেন এবং সেখানে তখন খোকন কাকা এমপি ছিলেন এবং তিনি, আমার সুস্পষ্ট ভাবে মনে আছে, আমার এখনো দৃশ্যটা মনে আছে বাদল ভাই, যে তিনি একটা ফর্দ নিয়ে, মানে নবীনগরের টোটাল উন্নয়ন যেটি আপনি শুরু করেছিলেন 2014 সালে, আপনি নবীনগরের এমপি হওয়ার পর, এই পুরো পরিক্রমা, পুরো প্ল্যানটি কিন্তু খোকন কাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেই ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সেই পুরো ছকটি কিন্তু তুলে ধরেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সাংসদ খোকন কাকার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু তৎকালীন সংশ্লিষ্ট জেলা প্রশাসন সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বলেছিল যে এরকম একটি উপজেলা যেটি নবীনগর, একটা বিচ্ছিন্ন, এখানকার সাংসদ যেভাবে এই প্রশ্নগুলি তুলেছেন, যেভাবে এই উন্নয়নের জায়গাগুলি তুলেছেন, সেখানে আমরা সেভাবে কাজ করতে চাই নবীনগরবাসীর পক্ষে। এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে আপনি যখন এমপি হলেন এবং খোকন কাকার সেই প্রস্তাবনা, সেই তালিকাগুলি থেকে কিন্তু আপনি ধীরে 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 সেই কাজগুলিকে নবীনগরে ছড়িয়ে দিলেন এবং 1200 কি 1250 কোটি টাকার কাজ আপনি করেছিলেন 5 বছরে। সেই জায়গাটি একটু টাচ করবেন খোকন কাকার এই যে, অবশ্যই। এবং যে রাস্তাটি নবীনগর শিবপুর, এই আমি এটা জায়গাটা যদি একটু বিস্তারিত আপনি আজকে স্মরণ করেন। এটা আমি বিস্তারিতই বলতে চাই, কারণ আজকে এই সুযোগ সবসময় আমরা পাবো না। আমি প্রথমে বলেছি যে উনি একজন বড় মনের মানুষ ছিলেন, দেশপ্রেমী মানুষ ছিলেন। আমি ওনার সাথে যখনই কথা বলতাম উনি উন্নয়ন নিয়েই কথা বলতেন এবং সামাজিক শৃঙ্খলা নিয়ে বেশি কথা বলতেন উনি। আমি প্রথমেই বলি যে উনি যে ফর্দটি নিয়েছিল, আমরা সেই ফর্দ অনুযায়ী, সেই লিস্ট অনুযায়ী, এবং আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি এমপি হওয়ার পর সংসদ ভবনে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি এবং আমি কিন্তু খোকন ভাইয়ের রেফারেন্সেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলেন আমাদের এক অনুষ্ঠানে, আমাদের এমপি ছিলেন চাষুদের জিকুরুল আহমেদ ভাই, আপনি আমাদেরকে কিন্তু এই কমিটমেন্ট গুলো করেছিলেন। তখন আমাদেরকে আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তুমি সবকিছু কাগজপত্র রেডি করে নিয়ে আসো, আমি অবশ্যই করে দিব। তো সেটি উনি শুরু করেছিলেন, সূত্রপাত ওনারই ছিল। এবং এই পরিপ্রেক্ষিতে আমি একটি ঘটনা আমি না বললে এটা আমার মনে হয় খুব অন্যায় হয়ে যাবে। আপনি জানেন যে খোকন ভাই যখন এমপি হয় তখন শিবপুরের সাথে, শিবপুর মানে আমরা যেটাকে 5টি ইউনিয়ন বলি, এটিতে আমাদের আজকের যিনি অন্যতম অতিথি আলোচক আমাদের হাসানুল হক ইনু ভাইও সেই অনুষ্ঠানে আসবেন বলে কথা দিয়েছেন। আমি শুধু আপনার কাছে একটি সবিনয় প্রস্তাবনা রাখবো, যেহেতু আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ বাদল ভাই, আমরা আপনাকে অন করি, আপনাকে খুবই শ্রদ্ধা করি, মন ভরে আপনাকে কিন্তু অনেকেই মিস করি আমরা, যে আপনি দীর্ঘদিন নবীনগরে নেই। আমরা চাই আপনি নবীনগরের মানুষের হৃদয়ে ভেতরে প্রবেশ করুন এবং মানুষের ভেতরে আসলে মানুষ কি চায় সেটি আপনি বুঝবার একটু চেষ্টা করুন। আপনি আসুন, নিয়মিত আসুন, বারবার আসুন নবীনগরে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে একজন ভালো মানুষ, অসাম্প্রদায়িক চেতনার যিনি মূর্ত প্রতীক, আমি বারবার বলি, সেই খোকন কাকার স্মৃতিকে ধরে রাখার জন্য এই মানুষটি 74 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সেই মানুষটিকে আগামী প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরার জন্য, যেন আগামী প্রজন্ম এসে জানতে পারেন যে নবীনগরের একজন সত্যিকারের ভালো মানুষ, রাজনীতিবিদদের মধ্যে যার মধ্যে কোনো ধরনের কোনো অনৈতিকতা, অসততা, যে জিনিসগুলো কেউ খুঁজে পাননি, সেই মানুষের স্মৃতি ধরে রাখার জন্য আপনি কোনো উদ্যোগ কি নেবেন একজন জনপ্রতিনিধি এবং নবীনগরের একজন সজ্জন মানুষ হিসেবে? এবং যেহেতু আপনার বাবারও তিনি একজন সহযোদ্ধা ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি কি তার স্মৃতি সংরক্ষণে কোনো ব্যবস্থা নেবেন? আমি তার স্মৃতি সংরক্ষণে অবশ্যই ব্যবস্থা নিব এবং এখানে আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষে যেটি করা সম্ভব আমি সেটি অবশ্যই করব। কিন্তু আমি খোকন ভাইয়ের সাথে চলেছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে একটি স্পষ্টবাদী মানুষ। আপনি হয়তো খেয়াল করেননি যে আমি বলেছি যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নির্মম। এখানে আসলে জীবদ্দশায় আমি নিজেও আশা করি না, খোকন ভাইও আশা করেন নাই কখনো। খোকন ভাইও আমাকে সবসময় বলেছেন যে আমি কোনো কিছুই আশা করি না, এবং আমি নিজেও কখনো আশা করি না। আমিও জানি যে আমিও হয়তো জীবদ্দশায় ওই সম্মান পাবো না, হয়তো মৃত্যুর পরে পাবো। আমরা সম্মানের জন্য রাজনীতি করি না, আমরা কোনো কিছু পাওয়ার জন্য করি না, আমরা মানুষের জন্য করি। খোকন ভাইও মানুষের জন্য করেন। আমি, আপনি এবং আমরা কেউ যদি খোকন ভাইয়ের জন্য কিছুই না করি, তারপরেও ওনার নাম কখনোই মুছে যাবে না, যেটি ইতিহাস বলে। আপনি ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন, যারা সত্যিকারে কাজ করেছে, যারা সত্যি ভালো মানুষ ছিল, তাদের নাম আপনি কোনো কিছু দিয়ে মুছতে পারবেন না। তবে আমরা একদম। আমরা সেই চেষ্টা করব
যাতে ইনস্টিটিউশনালি ওনার নামটি থাকে, সেই চেষ্টা আমরা অবশ্যই করব। সেখানে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, আপনিও জানেন। আমাদের রাজনীতি অত্যন্ত নির্মম, আমি এই নির্মমতা মেনেই চলি। আমি নিজেও কখনো কোনো কিছু আশা করি না। আপনি খেয়াল করবেন যে খোকন ভাই যেভাবে রাজনীতি করেছে, সকলকে নিয়ে, সকল দল মত নির্বিশেষে সকলের সাথে কথা শুনেছে, আমি নিজেও চেষ্টা করেছি এই কাজগুলি করার জন্য, এবং কোনো কিছু বিনিময়ে করিনি, খোকন ভাইয়ের আদর্শেই করেছি। আমাদের নাম খোকন ভাই, যেমন আমার খোকন ভাইয়ের নাম যেভাবে মনে থাকবে, আমি আপনি যদি ইচ্ছা তার নাম মনে নাও করি, মানুষ মনে রাখবে। আমাদের সাধারণ মানুষ কিন্তু কখনোই রাজনীতিবিদদের মতো না। আমরা বিভিন্ন স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করি, সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। সাধারণ মানুষের মন থেকে আপনি যেমন অ্যাডভোকেট আব্দুল লতিফের নাম মুছতে পারেননি, নবীনগরের অনেক কৃতি সন্তানের নাম আপনি মুছতে পারেননি, খোকন ভাইয়ের নামও আপনি মুছতে পারবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। একদম। অনেক ধন্যবাদ ফয়জুর রহমান বাদল। আমরা একটু আসতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান। কামরুল ভাই, শেষ বক্তব্যে কি বলবেন?